জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি। কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 2-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজন মানে একটু ভিন্ন পসরা থাকে, নানা উপকরণ থাকে। আমাদের সাথে উনি মানুষরা যুক্ত হন, সেই সারথীদের সাথে আমাদের কথা হয়, আড্ডা হয়, গানও হয় মাঝে মধ্যে। এবং সেই আয়োজনে কিন্তু যুক্ত থাকতে পারবেন আপনিও। অর্থাৎ আমাদের এই আয়োজনটি সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশনের পাশাপাশি ফেসবুক এবং ইউটিউবে কিন্তু একই সাথে প্রচারিত হচ্ছে। ফলে সেখানে আপনি আপনার যে কোনো ধরনের মন্তব্য কিংবা প্রশ্ন আপনি আমাদের যেই সারথীরা যুক্ত রয়েছেন তাদেরকে করতেই পারেন, এবং আপনার হয়ে আমরা সেই প্রশ্নগুলো আমাদের সারথীদের কাছে পৌঁছে দেব। এবং আজকে আমাদের সাথে দুজন খুব ভীষণ জনপ্রিয় মানুষ এবং আমার খুব পছন্দের মানুষ যুক্ত রয়েছেন। আমি প্রথমেই পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরেশ জাকের, অভিনয় শিল্পী। স্বাগত আপনাকে আমাদের আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? আপনাকে পেয়েও ভালো লাগছে। আমাদের সাথে দর্শক রয়েছেন মনোজ কুমার প্রামাণিক, অভিনয় শিল্পী। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। কেমন আছেন? জি, ভালো আছি। আপনার সাথে আসলে নানা বিষয়ে সময় মিলছিল না। আমরা বেশ কয়েকটা সময়ই আসলে আপনাকে চাচ্ছিলাম আমাদের এই আয়োজনে, নানান সময় চেষ্টা করেও আসলে হয়নি। অবশেষে আপনি এসেছেন। আমার তো খুবই আনন্দ লাগছে। আমি জানি যে আমার দর্শকদেরও খুব ভালো লাগছে যে অবশেষে আপনার সময় আমরা মিলাতে পেরেছি। আমি দুঃখিত যে সময় মিলাতে পারিনি, কিন্তু আসলে আমার তো চাকরি করার জন্য ঢাকার বাইরে যেতে হয়, ওখানে অনেকটা সময় থাকতে হয়, যে কারণে ঢাকার সাথে টাইম মিলাতে অনেক সময় সমস্যা হয়, একটু কঠিন হয়ে যায়। কোনো সমস্যা নেই। আমরা আসলে আমাদের এই আয়োজনে একটা কমন প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা দিয়ে আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। মনোজ প্রামাণিক, আর ইউ ফেমাস? নো, আই এম নট ফেমাস। কেন আপনি ফেমাস? আমার মনে হয় যে এটা একটা কালচার, এটা একটা চর্চা, মানে ইন্ডিভিজুয়ালের। আচ্ছা, মানে স্টারডাম এটা আসলে সবার মধ্যে থাকে না। মানে লাইক এটা যে শুধু অভিনয় করলে স্টার হয়ে উঠবে এরকম নয়। যে কেউ স্টার হতে পারে, কিন্তু এটা মেনটেনেন্সের বিষয় আছে, যে তার কিভাবে সে ইভেন হাঁটছে, চলছে, কথা বলছে, মেনটেন করছে সব কিছু। এটা আমি একদমই করতে পারি না, এবং এটা না করলে আসলে স্টারডাম হয় না, আসলে মানে ফেমাস মনে হয় না আর কি। আচ্ছা, ঠিক আছে। একটু ডিফার করছি। সেটা হচ্ছে যে আমরা বিশ্বাস করি যে আমাদের একটু আগে আয়োজনে শুরুতে বলছিলাম যে এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ আসলে অসাধারণ, এবং সেটা আমরা বিশ্বাস করতে চাই। কারণ তারা প্রত্যেকে তার নিজ নিজ কাজের মাধ্যমে আসলে অসাধারণ হয়, এবং দিন শেষে সেই কাজের যদি ভালো লাগা তৈরি হয়, সেটির মধ্যে কারো যদি প্রভাব তৈরি হয়, তাহলে অবশ্যই সেটি একটা ইম্প্যাক্টফুল কাজ। ফলে মনোজ প্রামাণিক আমাদের দেশের প্রতিনিধিত্ব করছেন। তিনি আমাদের মানুষ যারা, আপনার দর্শকরা যারা আপনার কাজ দেখছেন, তারা অনুপ্রাণিত হচ্ছেন, ভালো লাগছে। সেই ক্ষেত্রে আমরা ধরতেই পারি যে ইয়েস, মনোজ প্রামাণিক ফেমাস। ধরে নিচ্ছেন, এটা খুবই ভালো, খুবই কৃতজ্ঞ আমি এর জন্য। কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে এটা একটা মেনটেন করার বিষয়, এবং এটা একটা অ্যাপ্রোচের বিষয়। সেটা অবশ্যই আপনি দারুণ বলেছেন। তবে হ্যাঁ, ওইটা সব মানুষ আসলে ইউনিক, এবং সব মানুষই আসলে ইন আ সেন্স মানে কি বলবো, যে গুরুত্বপূর্ণ। অবশ্যই, হ্যাঁ, সেটা ঠিক। অবশ্যই। আপনাকে এই প্রশ্নটা করা আমার জন্য একটু বিশাল একটা আলোচনা হয়েছে। হ্যাঁ, আবার একটু শুনি যে আপনি কি আসলে ফেমাস কি? এটা মানে স্যাম্পল সাইজ ডেফিনিশনের বিষয় আছে। আচ্ছা, আমার বাসায় অবভিয়াসলি আমি ফেমাস, আমার মেয়ের কাছে আমি খুব ফেমাস, আমার বউয়ের কাছে আমি ফেমাস, আমাদের কাছেও ফেমাস। মানে এই ঘরে মনে করেন আপনার মনোজ আমাকে চিনে, আপনি আমাকে চিনে, আমরা তিনজনের মধ্যে তো অবভিয়াসলি আমি এখন তিনজন স্যাম্পল সাইজ হলে আমি ফেমাস। আই থিংক ইট অল ডিপেন্ডস আপনি কোন পার্সপেক্টিভ থেকে দেখছেন। আমি যেটা, আই থিংক লাস্ট টাইম ডিসকাশন হচ্ছে যে এটা ফেমাস, আই থিংক বাট ইউ আর সেইং দ্যাট আই উই সেইং দ্যাট ফেমাস নাকি সাকসেসফুল, রাইট? আপনি আই থিংক দ্যাটস দ্য ডেফিনেশনাল বিষয়টা, যে আমি আই থিংক হোয়াট ইউ আর সেইং ইজ যে আমরা আমার নিজের কাজটা ঠিক করে করি। It doesn't matter. Famous মানে is always related to someone else. Right. আমি মানে আমি যদি শব্দের সংজ্ঞাটা সংজ্ঞায়িত যদি করি, তাহলে মানে খ্যাতি হচ্ছে গিয়ে, খ্যাতির মানে সংজ্ঞাই হচ্ছে যে আমি কয়জনের কাছে পরিচিত বা কয়জনের কাছে পৌঁছাতে পারছি। কিন্তু আমার মনে হয়, যেটা আমি গতবার মনে এটা নিয়ে আলোচনা হয়েছিল, যে আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত যে আমি আমার নিজের কাজটা, আমার নিজের যাত্রাটা আমি কত নিষ্ঠার সাথে করছি। সেই জায়গা থেকে এম আই সাকসেসফুল
ট্রাইং টু বি, এখনো পৌঁছাতে পারিনি সেই জায়গায়। আচ্ছা। বাট আই থিঙ্ক ট্রাই করাটা জরুরি। দারুণ। সেটি আমরা নিলাম আপনার মতো করে, কিন্তু আমরা বিশ্বাস করি আসলে আপনি ফেমাস। তবে সেই যে আপনাদের তাল গাছ আমার মানে আলটিমেটলি মনোজ, আমি যাই বলি আপনি আমাদেরকে ফেমাস বানাই ছাড়বেন। আমরা তো বিশ্বাস করি যে আপনাদের কাজগুলো আমাদের প্রভাবিত করে, আপনাদের কাজ দেখে আমরা হাসি, আমরা কাঁদি, আমরা কষ্ট পাই, দুঃখ পাই, ফলে এই কাজগুলো তো প্রভাবিত করে কোনো না কোনোভাবে। এবং সেই প্রভাবিত হওয়ার জায়গায় নানা ধরনের কিতাব লিখে রাখি, কিতাবে ইনপুট দেই। সেই কিতাব কখনো সাদা হতে পারে, কালো হতে পারে, কখনো আবার রঙিলা কিতাবও হতে পারে। আমরা সেই কিতাবের মধ্যে একটু যেতে চাই। দর্শক, খুবই সম্প্রতি একটি ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে, অর্থাৎ গত 8 তারিখে, এবং সেটি হচ্ছে রঙিলা কিতাব। সেটি অনম বিশ্বাস পরিচালিত এবং সেখানে এই দুজন মানুষ কাজ করেছেন, এবং সেটি নিয়ে আমরা আসলে আলোচনাটা করতে চাই। আমি আসলে কেন এখনো দেখিনি, ফলে আমি কেন দেখব এই রঙিলা কিতাব? এটা তো মনোজ বলবেন নাকি? এটা দেখবেন বাঘা বাঘা অভিনেতা আছে। ফজলুর রহমান বাবু, পরিমণি প্রথম হচ্ছে ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ এর আগে তো গলিন টনিন করেছে। হ্যাঁ, ওয়েব ফিল্ম করেছেন, কিন্তু ওয়েব সিরিজে অভিনয় করেছেন। আবার হ্যাঁ, এটাও কি প্রথম না? কারণ ওনার একটা কি জানি একটা ছিল না যে বিনছেন না কোথায়, আমি জানি না বের হয়েছিল, আলটিমেটলি বানানো হয়েছিল কিনা জানি না। আচ্ছা আচ্ছা। বাট আমার মনে হয় যে এই শর্ট ভার্সন ওয়েব সিরিজ এটা প্রথম, এটাই প্রথম, রাইট। আর সুন্দর গল্প আছে, তারপরে আর আমরা অভিনয় করেছি, সেজন্য দেখবেন। আচ্ছা, আমি জানি না, এটা কাউকে কিছু দেখতে বলা, তারপর টাকা খরচ করে, খুবই আমার কাছে খুব মানে নিজের থেকে যে না দেখে আমি বললে পরে বকা খাওয়াচ্ছে না না আমার কাছে আই ফেল্ট যখন আমরা করি যে বাট ডেফিনেটলি আমাদের তো খুব মানে সিনসিয়ারিটি ছিল এক ধরনের। এটা আমি বলবো যে আমরা উই ওয়ার অল ভেরি সিনসিয়ার। বহুত বাবু ভাই তো বরাবর কিংবদন্তি অভিনেতা আমাদের। আমি মনোজেরও খুব বড় ফ্যান। আমি নূরের ইমরানের বিরাট ফ্যান। আমি বিগ ফ্যান অফ ইমরান, ভেরি পাওয়ারফুল অ্যাক্টর। পরিমণিও আমি মনে করি যে শি ইজ এ ভেরি কেপেবল, শি ইজ এ ভেরি গুড আর্টিস্ট। তো আর অনম তো একটা ওর জায়গা থেকে, তারপর তানভীর, আমাদের যে ছোট তানভীর, যে আমাদের সিনেমাটোগ্রাফার, দিস ইজ এ ডিফারেন্টলি ভেরি খুবই সিনসিয়ার ছেলে, মানে খুব কষ্ট করে কাজটা করে। আমি আমার নিজের জায়গা থেকে মনোজের সাথে আমার বেশিরভাগ সিকোয়েন্স, আমি মনোজেরটাই বেশি করে বলতে পারবো। আমি অ্যাকচুয়ালি আসলে ওইভাবে বাবু ভাইয়ের সাথে আমার একটা সিকোয়েন্স বা দুইটা সিকোয়েন্স ছিল মনে হয়। আমি একটু অ্যাড করি, আমি অনেক কিছু দেখিনি, তবে আমি অনেক মানে জেনে শুনে আর কি পড়াশোনা করে একটু জেনেছি যেটি আসলে কেন দেখবে মানুষ। সেটি হচ্ছে 2-3টা কারণ হতে পারে। প্রথম হচ্ছে যে অনুজদা যেমন বলছিলেন যে এটি পরিমণির জায়গা থেকে এটি তার প্রথম ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজের জন্য যেটি বলি সেটির জন্য কাজ, সেটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই গল্পটি একটু ডিফারেন্ট টাইপের। রঙিলা কিতাব, যেটা আমরা কিঙ্করের কথা কিঙ্করের বই থেকে 2015 সালে সেটি আসলে তার লেখা ছিল, এবং তারপরেই অনন্দা এটা পড়েছিলেন, এবং তখনই তিনি মোটামুটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি এটির মাধ্যমে সিনেমা তৈরি করবেন বা কোনো একটা কাজ রূপদান করবে। এবং এটা মনে হয় কোভিডের সময়, এটা আপনার 2022 সালে এটা শুরু করেছিলেন, তাই কি? না না, এটার ঘোষণা শুনেছিলাম হইচইয়ের একটা প্রোগ্রামে, সেটা আমার লাস্ট নভেম্বরে শুটিংটা হওয়ার কথা ছিল 2023। আমার মনে আছে তখন আমাকে বলেছিল আমার হ্যাড সাম প্রবলেমস, আই কুডন্ট ওই সময়। তার আগের বছরে হইচই একটা ঘোষণা করেছিল আর কি, ওরা যে নতুন প্রোডাকশনগুলো আসবে এটা ঘোষণা করে, তার সেখানে ছিল আর কি রঙিলা কিতাবের। শুটিং তো এই বছর হলো, হ্যাঁ, কিন্তু 2022 সালের শেষের দিকে আসলে মূল যে কাজটা সেটা শুরু। আপনি তো বেশি জানেন আমাদের। না, আমি জানি না, আমি রিসার্চ করে আসছি ভাইয়া। না, বিষয়টা এরকম না আর কি, যতটুকু আমি পড়ে আসলে জেনেছি। তো ফলে সেখানে এই যে কাস্টিং থেকে শুরু করে আমরা ইমরান নুরুল ভাইয়ের কথা বলছিলেন যে উনি আসলে পাওয়ারফুল অ্যাক্টর। আপনি যখন শব্দটা বলছেন, সো এটা যখন ইরেশ জাকের বলে, ইট মিনস সামথিং অলওয়েজ। যে একজনকে কাউকে আপনি মনোজ প্রামাণিককে বললেন যে অবশ্যই ইট মিনস সামথিং যখন এটা আপনিই বলেন হয়তো। ফলে এই বাঘা ভাগা অভিনেতাদের সাথে কাজ করতে গেলে একটা বড় ধরনের সমস্যা হয় যে সবাই তো আসলে ভালো, ফলে কেউ কারো জায়গা থেকে স্যাক্রিফাইস করতে চাইবেন না, এটা একটা সমস্যা হতে পারে। আবার এমন হতে পারে সবাই দুর্দান্ত পেশাগত পরিচয় দেয়, ফলে কাজটা সহজ হয়ে যায়। আপনাদের ক্ষেত্রে কেমন হয়েছে? আমার তো কম্পিটিশন মনে হয় না বিষয়টাকে। আচ্ছা, কারণ আই থিঙ্ক
মানে গ্যালাকটিকো অ্যাপ্রোচ, যে মাঝে মধ্যে যে মানে গ্যালাকটিকো অ্যাপ্রোচ বলছে অনেকগুলো সেলিব্রিটি থাকবে এবং সবাই সবার মতন নিজের মতন করে খেলবে, বাট আই থিঙ্ক অভিনয় শুড বি এ টিম এফোর্ট, আমার কাছে লাগে। আমাদের কাছে কত মনে হচ্ছে আমরা খুবই উই ট্রাই টু, আমরা একজন আরেকজনকে যতটা সাহায্য করা যায়, ওইটা আই থিঙ্ক। হ্যাঁ, মানে এবং অভিনেতা যদি মানে কোয়ার্টিস্ট যদি যত আমার কাছে মনে হয় যত স্কিলফুল হয়, যত সিনসিয়ার হয়, তত অভিনয় করে মজা আসে, তত আমি নিজেকেই ততখানি আরো অভিনয় জায়গা থেকে ডেভেলপ করতে পারি, মানে আর একটু র্যাঙ্ক বাড়ে বলে মনে হয়। কোয়ার্টিস্ট তো এটা অবশ্যই টিম ওয়ার্ক, এবং কোয়ার্টিস্ট যদি প্রপার না থাকে তাহলে আসলে অ্যাক্টিং তো সেই লেভেলে নেওয়া সম্ভব না। ভালো কোয়ার্টিস্ট থাকলেই মানে বাঘা বাঘা কোয়ার্টিস্ট থাকা মানে অ্যাক্টিং এর একটু ভালো হওয়ার তখন নিজেকে একটু মনোযোগী করতে হয়, আচ্ছা যে আমাকেও তো পারফর্ম করতে হবে এরকম। আমি এই অ্যাপ্রোচটাই বুঝি না। অনেকে আমি শুনেছি আগে যে দুজন অনেক বাঘা বাঘা অভিনয় থাকলে কম্পিটিশন, মানে এটা করে তো আপনি নিজের কাজটাই খারাপ করছেন, মানে অন্যের অভিনয় খারাপ করিয়ে আপনি যত ভালো অভিনয় না, এটা দুই একজন পরিচালকের মন্তব্য অনুযায়ী আমি আপনাকে শেয়ার করি, অনেকে তার মেনটেন করতেই হয় যে আচ্ছা এতবার বাঘা বাঘা অভিনেতাদের মেনটেনেন্সটাও একটা চর্চা, যে সবাই সময় মতো আসবে, সবাই সময় মতো ব্যাপারটার সাথে আন্তরিক হবে, এটা নিয়ে অনেকের হয়তো অনীহা আছে। একজন বা বোকামি লাগে আমার কাছে বিষয়, দুজনের পরিচালকের কথা আমি এরকম শুনেছি, মানে এটা কেউ যদি প্র্যাকটিস করে আমার কাছে মনে হয় এটা আত্মঘাতী আর কি, কাইন্ড অফ। মানে সিনটা যথাযথ হওয়ার কথা না, আপনি নিজেকে অন্যর অভিনয় খারাপ করে নিজের সিন ভালো করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি না। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা একটা গ্যাংস্টারের গল্প মনে হয় জানছিলাম রঙিলা কিতাবের মাধ্যমে, সেটি আসলে কি রকম, মানে এই গ্যাংস্টারটা কেমন? আমরা এর আগে অনম বিশ্বাসের আয়নাবাজির একটা চিত্রনাট্য দেখেছি, সেখানে তার আলাদা রকমের মুন্সিয়ানা ছিল। এবারের চিত্রনাট্যের মনে হয় আপনারা জানেন কিছুটা, সব বলার দরকার নেই। আমি পার্সোনালি বিশ্বাস করি যে কোনো মানুষকে আমি চূড়ান্ত পাপী বা অপরাধী এটা ভাবতে পারি না, মানে একদমই ব্যক্তিগত। কোনো না কোনো ঘটনার ভেতর দিয়ে আসলে কেউ খুনি বলি, পাপী বলি বা অপরাধী বলি হয়ে ওঠে। রাইট। সো এই গল্পটাতে আমরা এই গ্যাংস্টার দিয়ে আসলে সেটা হয়তো বা খুঁজে পেতে পারি। আচ্ছা, আপনার কাছে মনে হচ্ছে চিত্রনাট্যের কোনো আলাদা বিশেষ ধরন আছে যেটা আলাদা মুগ্ধতা ছড়াবে আমাদের জন্য? আমার মানে জিনিসটা তো, গল্পটা তো খুব ইন্টারেস্টিং, যেভাবে সেট আপ হয়, ডায়ালগ ওয়াজ আই রিয়েলি এনজয়েড। আমার পার্টটা আমি বলতে পারি, আমি অন্যদের হয়ে বলাটা তো ডিফিকাল্ট। আমি খুবই মানে আমি জানি না এটাকে আসলে এটাকে স্ক্রিনে দেখে বোঝা যাবে কি না, সেটা আলটিমেটলি দর্শক এটা ডিসাইড করবে। আমি খুব এনজয় করছি এখানে অভিনয়টা করে। আর মনোজ যেটা বললো যে আই থিঙ্ক এটা মাথায় আমি রাখার চেষ্টা করি, এবং আমি যেটা মনোজের অ্যাপ্রোচেও এটা আছে, এবং আমি এটা অ্যাপ্রোচ জরুরি যে ইভেন পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ 24 ঘন্টার মধ্যে কিন্তু 1 মিনিট হলেও তার একটা কোনো সফট জায়গা থাকে, হয়তো বেশিই থাকে। সে 6 ঘন্টা ঘুমায়, 6 ঘুমের মধ্যে তো সে বদমাইশি করতেছে না, শুধু ঘুমাচ্ছে। তো এটা একটা 3 ডাইমেনশনালিটি এক্সপ্লোর করাটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারের মধ্যে। দ্যাটস হোয়াট মেক্স ইট ইন্টারেস্টিং, দ্যাটস হোয়াট মেক্স এ স্টোরি ইন্টারেস্টিং। আমি বললো যে অনেক মানুষ, ভালো মানুষ খারাপ পরিস্থিতিতে পরে খারাপ হয়ে পড়ে, আবার অনেক খারাপ মানুষ পরিস্থিতি। আপনি কি আপনার চরিত্রটা নিয়ে একটু কিছু বলবেন? এটার পরিচয়টা একটু দেওয়া যাবে এখন? আমার চরিত্র যেটা হচ্ছে হিজ ওই আপনি যদি খুব মানে হিজ এক অস্থির টাইপের একটা অ্যাম্বিশাস, বাট একটা মানুষ যখন খুব তাড়াহুড়া থেকে যায় একটা মানুষের জীবনে মানে ওঠার ব্যাপারেও, মানে পেশাগত উত্থান বা রাজনৈতিকগত বা ক্ষমতাগত উত্থানের ব্যাপারে যে একটা মানুষ যদি খুব তাড়াহুড়া থাকে, সে ম্যানিপুলেশনের শিকার হতে পারে, এবং সে অনেক ধরনের উল্টাপাল্টা কাজ করাটাই স্বাভাবিক। ইফ ইউ আর টু মাচ অফ হারি, আমার মনে হয় আমার ক্যারেক্টার ওইভাবেই ডিফাইন করা যায়। আচ্ছা, ইজিলি ম্যানিপুলেটেড, একটা তো ফাজিল তো আছে, আর দ্বিতীয়ত হচ্ছে সে সারাক্ষণ খুব অস্থির, এবং ওইটা দ্যাট ওয়াজ দ্য বেসিক ক্যারেক্টার ব্রিফ ফ্রম অনম। আচ্ছা, আপনি কি আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে জাহাঙ্গীর, এবং জাহাঙ্গীর ছোটবেলা থেকে ক্যারেক্টারের যে ব্যাকগ্রাউন্ড সেখানে পাওয়া যায় যে সে খুবই স্ট্রাগলিং, মানে টাকা পয়সার অভাব, খাবারও ইভেন অভাব, এরকম একটা পরিবেশের মধ্যে বড় হয়েছে, এবং আস্তে পরে সে
মিডল ইস্টে গিয়ে কিছুদিন থাকছে, মানে শ্রমিকের কাজ টাজ করছে এবং ওখানেও কিছু একটা ঝামেলা করছে, ওখান থেকে চলে আসছে। দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড। এবং সব বলার দরকার নেই, সব বলার না, দরকার এগুলো নেই। কিছুই সিনেমাতে, মানে আমি সিরিজে নেই, ও আচ্ছা, তো এগুলো বলে সমস্যা নেই। আচ্ছা তো ব্যাকগ্রাউন্ডে বললাম। এবং সে ফিরে আসার মধ্যে দিয়ে, এর মধ্যে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, অনেক রকমের অপরাধ চক্র, অপরাধ জগতের মধ্যে সাথে ওর অ্যাফিলিয়েশন তৈরি হয়। আচ্ছা, এবং সেটারই রিফ্লেকশন আমরা পুরো সিরিজ জুড়ে পাই আর কি। মানে ওর মানে, এবং ওর একটা উচ্চাকাঙ্ক্ষা আছে, কিন্তু ভাবটা এরকম করে যে সে খুব নিবেদিত প্রাণ, যার সাথে কাজ করে খুবই সিনসিয়ার এরকম, কিন্তু ভেতরে ভেতরে সে উচ্চাকাঙ্ক্ষা পোষে এবং সেটা চরিতার্থ করার জন্য যে কোনো কিছু করতে পারে। আচ্ছা। পাহাড়ের একটা বৃষ্টির সময় শুটিং হয়েছে, এই শুটিংয়ে কি আপনারা কেউ ছিলেন? পাহাড়ে আমার একটা দৃশ্য শুটিং হয়েছে, কিন্তু ওই সময় বৃষ্টি অল্প একটু হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, পাহাড় পর্যন্ত যেতে হয় না বৃষ্টির জন্য। আমাদের এই যে ইয়েতে কাউলাতে শুটিং ছিল, আচ্ছা, এমন বৃষ্টি ওই জুন মাসে যে আমরা মানে আমি আমার গাড়িটা একটু উঁচু, তো আমি পৌঁছে গেছি। পরে আমাদের দুইটা ক্রুয়ের মাইক্রোবাস মানে 3 ঘন্টা আটকে গেছিল, মানে পুরো রাস্তা পুরো আন্ডার 2-3 ফিট, প্রায় 1 গলা পানি ছিল রাস্তায়। হ্যাঁ, ভেরি ডিফিকাল্ট। মানুষ প্রামিতা, আপনার কাছে আসলে ফিরতে চাই। আমরা শুটিংয়ের গল্পগুলো আসলে জানছিলাম। আমরা জানি যে এই শুটিংগুলো বরিশালে হয়েছে, পাহাড়ের বিভিন্ন এলাকাতে হয়েছে এবং ঢাকাতেও বেশ কিছু শুটিং হয়েছে। শুটিংয়ের সময়কার কোনো ধরনের গল্প কি আমাদের সাথে শেয়ার করা যায়, যেটি একটু মজার ছিল বা একটু মনে রাখার মতো ছিল, যে মনে থাকবে আসলে ব্যাপারগুলো? লাস্ট সিন যেটা, জি, সেটা 2 বার শ্যুট করতে হয়েছিল আমাদের বিভিন্ন কারণে, ওয়েদারের কারণে। এবং ওখানে গোলাগুলির দৃশ্য ছিল এবং প্রচুর গোলাগুলি করতে করতে সেজন্য আমাদের কানে তালা লেগে যায়। এবং ইমরানকে আসলে অনেক কষ্ট করতে হয়, মানে মানে গুলি যেভাবে ফুটানোর ব্যবস্থা করা হয় এফডিসির মানে টেকনিক দিয়ে, যে গায়ের মধ্যে একটা পলিথিন বা বেলুনের মধ্যে ব্লাড রেখে ওর মধ্যে একটা পটকা দিয়ে দেওয়া হয় এবং এটার সাথে একটা ইলেকট্রিক লাইন শরীরের ভিতর দিয়ে দূরে রাখা হয়। আচ্ছা, এবং গুলির সাথে ট্রিগার দাবানো হচ্ছে, এটার সাথে সিঙ্ক করে সুইচ দিয়ে এখানেই এটা বাস্ট হয় আর কি, পটকাটা। এবং এর পিছনে একটা কাঠ থাকে এবং হচ্ছে রক্ত ছিটকে পড়ে যেটা ইয়েতে। সো এটা খুবই রিস্কি এবং একই সাথে আমাদের আর কোনো ওয়ে নাই এটা করা ছাড়া, মানে আমাদের যা বাজেট থাকে সেখানে। তো এটা ইমরানকে মনে হয় টোটাল প্রায় 20টা মতো 20 বার আর কি তাকে এটা করতে হয়েছে। হ্যাঁ, তো গল্পটা হালকা বলে দিলেন, এটা বলে না, এটা তো একটা শুটিংয়ের সময়কার ঘটনা। না, কিন্তু আমি বুঝতে পারছি যে ইলিশ ভাই কি বলতে চাচ্ছেন। গোলাগুলি হচ্ছে, হোক, গোলাগুলি হচ্ছে, তারপরে গোলাগুলির একটা পর্যায়ে, তারপরে এই তো মানে এটা করলাম। এবং আর কি বলবো, আমি শুটিংয়ের পুরো সময়টাতে আমার গেটআপে থাকতাম এবং গেটআপের মধ্যে অনেক কিছু চেঞ্জ আছে যেটা দেখলে বুঝতে পারবে দর্শক, এবং ওই চেঞ্জগুলো নিয়ে থাকতে আসলে একটা ইয়েও লাগতো, মানে কি বলবো, অনেক বেশি প্রেশার লাগতো আর কি। আচ্ছা, আপনার? আমার তো একটা বিশাল অভিজ্ঞতা, কারণ ওই আমার ওই সন্ধ্যা নদী না, এটা জায়গাটার নাম কি ছিল? বরিশালের পাশে আরেক জায়গা, এনিওয়ে ভেরি ইন্টারেস্টিং, কিন্তু খুব সুন্দর জায়গা, মানে স্পেশালি বর্ষাকালে অনেক খাল টাল এবং ইটস ভেরি পুরানো টাউন। সেটা দেখার খুব সুযোগ হয়নি, কারণ শুটিংটা ওয়াজ ভেরি ইন্টেন্স। আর আমার যেটা জীবনের প্রথম নদীতে পড়ে আমাকে নদীতে ফেলা হয়, এবং আমি সাঁতার জানি, আমাকে বাবু ভাই বলছে সুইমিং পুলের সাঁতার আর নদীতে সাঁতার এক। আমি কি বাবু ভাই বেশি খুব বলতেছে, আমাকে আমি শহরের ছেলে বলে পারবো না, মানে এরকম খুব বেশ অহমিকা নিয়ে। কিন্তু এটা আসলে খুবই মানে একদম যথাযথ একটা শিক্ষা হয়েছে আমার। খুবই কঠিন, কারণ নদীতে সাঁতার কাটে, নদীর যে স্রোত, মাঝ নদীতে বিশেষ করে, মানে কারণ আর ওই যে ফিলিং যে নিচে পানির নিচে পায়ের নিচে কোনো মাটি নেই, মানে 50-60 ফুট, মানে আই ডোন্ট ইভেন নো হাউ ডিপ ইট ইজ। আর ওইখানে যে স্রোত এবং ওখানে নিজেকে ভাসিয়ে রেখে মানে এক জায়গায় থাকতে যত কষ্ট করতে হয়, আমি শিওর দেয়ার ইজ টেকনিক যেটা যারা নদীতে সাঁতার কাটে তারা পারে। আমি যেহেতু কখনো নদীতে সাঁতার কাটিনি,
ইটস ডেফিনেটলি পুকুর বা সুইমিং পুলে সাঁতার কাটার মতন না, খুবই কঠিন। এবং ওইটা সাঁতার কেটে অভিনয় করা ভেরি টাফ জব। আর প্রবলেম হচ্ছে যে যেহেতু শুটিংটা যেভাবে হয় আসলে আশেপাশে তো কোনো নৌকাও থাকতে পারবে না, থাকলেও আর যেটা হচ্ছে যে নৌকাকে ডিরেক্টও করা যায় না, কারণ শুটিংয়ের নৌকাটা আছে দূরে, আর যে নৌকা চালাচ্ছে আমার নৌকা যেটা যে চালাচ্ছে সে তো প্রফেশনাল না, তাকে না সে অভিনেতা না, সে ইজ এ প্রফেশনাল বোট পারসন। তো ও তো ডিরেকশন বুঝতেছে না, এদিকে একবার নৌকা দিক দিয়ে চলে যাচ্ছে আর আমি এদিকে প্রায় মানে অলমোস্ট সহ্য হয়ে অবস্থা আর কি। ইট ওয়াজ টাফার, ইট ওয়াজ ভেরি টাফ। আমি এক্সপেক্ট করিনি যে কতটা টায়ারিং হবে বিষয়টা। এটা তো আপনি লেপেলও পড়তে পারেননি তার মানে? লেপেল না, এবং ওইটা তো ওই যে আর বোমও ধরা যায় না তো, কারণ আপনার নৌকা তো হচ্ছে মানে মানে শুটিং এর মানে ডিরেক্টরস বোট বা সিনেমাটোগ্রাফার্স বোট মানে অ্যাটলিস্ট 100 মিটার 200 মিটার দূরে, তাদের বুমও ধরতে পারছে না। তো এত অভিনয় টভিনয় করে হাত পা নাড়ায় মানে অনেক অভিনয় চেষ্টা করে পরে যখন ডাবিং করতে গেলাম দেখলাম যে কোনো সাউন্ড নেই তো, আর আমার তো মনে নাই যে আমি কি বলছি, কারণ ইটস অল ইম্প্রোভাইজড। ওই সিকোয়েন্সটাই ইম্প্রোভাইজড। অনম তখন প্রথমে বিশ্বাস করে নাই যে কেউ ওটা করবে, তারপর যখন আমি মানে ডিসাইডেড টু ইট তখন আমরা ইম্প্রোভাইজ করি সিচুয়েশনটা। অল ডায়ালগস ওয়াজ নট স্ক্রিপ্টেড ছিল না, তখন আবার ওই দেখে দেখে মুখ মিলায় মিলায় আবার ডায়লগ দিতে হয়েছে। সো বাট ইন্টারেস্টিং বাট ভেরি টায়ারিং। আমি দেখলাম যে সাঁতার কেটে অভিনয় করা 1 ঘন্টা আর মানে নর্মাল অভিনয় 9 ঘন্টা একই। এই যে অভিনয়ের জন্য এত কিছু করলেন এবং যেটা একটা লাইফ এক্সপিরিয়েন্স হলো যে নদীতে নেমে সাঁতার কাটা এবং মাঝ নদীতে দেয়া, এই অভিনয়টাই তো দিন শেষে আপনাদের কষ্টগুলো আমাদেরকে ভালো লাগায়। এই জন্যই শুরু থেকে বলছিলাম যে আপনারা বিশেষ, আপনারা আশা করা যায় যে ভালো লাগায়, না লাগলে কি করার। না, আমি আরেকটু বলতে চাই যে ইমরান ভাইকে নিয়ে, তাকে নিয়ে এবং পরিমণিকে নিয়ে আমরা দেখেছি তাদেরও একটি বড় ধরনের এফোর্ট ছিল, এবং আমি শুনেছি যে পরিমণি তার ওয়েট গেইন করেছে এটার জন্য আলাদা করে, এবং তার বেশ কিছু শর্ট ছিল যেটি তার মাতৃত্বকালীন সময়েও তার সেই সময়কারও কিছু শর্ট নেওয়া হয়েছে, অনমদা সেভাবে নিয়েছেন। সেই দুইজনের বিষয়ে কি আপনারা একটু কিছু অ্যাড করবেন যে এই দুজনের কাজ নিয়ে? বেসিক্যালি আমার দুজনের সাথেই মানে সিনের যেটা কম, পরিমাণ খুব কম, কিন্তু আমি কিছু শুটিংয়ের সময় দেখেছি এবং আমার মানে পরিমণিকে দেখে মনে হয়েছে যে সেই ক্যারেক্টারটা করার জন্য আসলে অনেক এই ক্যারেক্টারের কাছেই অনেকখানি চলে আসছে এবং এটাকে ওন করছেন। তার যে ব্যক্তিগত যে ইমেজ, কোড অ্যান্ড কোড হিরোইন বা ইত্যাদি, ওইটার থেকে একটা ক্যারেক্টারের হয়ে ওঠার তার একটা প্রচেষ্টা দেখছি। আর ইমরান তো সবসময় মানে সে মানে ক্যারেক্টার হওয়ার জন্য জীবন দিয়ে দিবে এরকম একটা বিষয়। সো মানে এক্সেপশনাল লেভেল ওর এফোর্টটা, মানে ওটা আসলে ইভেন আমিও মাঝে মাঝে স্ট্রাগল করি ওর লেভেল অফ এফোর্ট বের করা আর কি। মানে ইমরান ভাই আসছিলেন, আমরা মানে আমার সাথে আসছিলেন এর আগে, আমরা এবারও চেষ্টা করছিলাম, কোনোভাবে আসলে সময়টা এবারও হয়নি। ও প্রবলেম অন্য কোনো ক্যারেক্টার ঢুকে গেছে, শুটিং করছে আর কি, আমি যেটা জানি। রাইট, সো ফলে সে অন্য ক্যারেক্টার ইতিমধ্যে ঢুকে গেছে। এই যে চরিত্রায়ন করা এবং তার পিছনে একটা এফোর্ট দেয়া, সেই এফোর্টের পিছনে আসলে পরিচালকের একটা ডিরেকশন থাকে, তার একটা নির্দেশনা থাকে। অনেক সময় সবাই বলেন যে দাদা বা অনমদার কথাই বলতেছেন, উনি যদি এইভাবে ডিরেকশনটা না দিতেন তাহলে এরকম হতো না। আপনাদের কাছে কি মনে হয় যে পরিচালকের নির্দেশনার যে সেটা আলাদা চরিত্রায়নের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখে? অবশ্যই। মানে উনি তো আসলে পুরো বিষয়টা জানেন যে উনি কি চাচ্ছেন। না, এবং মানে অনমের ক্ষেত্রে হয়তো জানে, বাট অনেকেই এই প্র্যাকটিসটা করে না, বাট এইটা কিন্তু খুব দরকার। হ্যাঁ, মানে আমরা এত কোনো মানে পৃথিবীর কোনো অভিনেতাই মনে হয় এত কোনো বাঘা অভিনেতা না যে সে একদম নিজের থেকে সবকিছু করে। জি অবশ্যই, অভিনেতা সবসময় তার ডিরেক্টরের উপরে রিলাই করতে চায়, নির্ভর করতে চায়। আমার জন্য খুবই কষ্টকর হয়ে যায় যখন আমার মনে হয় যে আমার ডিরেক্টর ইজ নট থিঙ্কিং অ্যাবাউট মাই রোল, যে আমার কাছে আমি যেটাই করছি সেটাতে যদি ওকে মানে আসলে কোনো ফিডব্যাক নিয়ে না থাকে, তখন আমি একটু বিভ্রান্ত হয়ে যাই যে আমি আসলে কাজটা কতটা ভালো করে করতে পারছি। আই থিঙ্ক ইটস এ পার্টনারশিপ, ডেফিনেটলি উইথ কো-আর্টিস্ট এবং ফর শিওর উইথ ডিরেক্টরের ফিডব্যাক থাকতেই হবে। কারণ আমরা স্পেশালি আমাদের তো অনেক মানে সীমাবদ্ধতা আছে। আমাদের তো মনে করেন একটা হলিউড বলিউডে 6 মাস 8 মাস 1 বছর পর একটা রোল নিজেকে তৈরি করতে।
আমরা তো ইউজুয়ালি আমরা মাসখানেক ম্যাক্সিমাম মাস দুয়েক, তো সেই জায়গাতে যত জায়গা থেকে যত সাহায্য পাওয়া যায় আমার মনে হয় ততটাই ভালো বিষয়, ফর শিওর ফর ডিরেক্টর। মানে আমি আই ট্রাই টু ইনসিস্ট। এক সপ্তাহ তো এখন পর্যন্ত হলো না, মানে কেমন ধরনের সাড়া পাচ্ছেন সেটা যদি একটু বলেন। না বেশ ভালোই, অনেকেই ইভেন আমি একটু অ্যাড করতে চাই, এটা আসার আগে থেকেই খুবই আলোচনায় ছিল। হ্যাঁ, আর এমনি নাটকের অডিয়েন্সও যারা আছেন, মানে ইউটিউবে নাটকের অডিয়েন্স, তারাও এটা দেখছেন। আর ওটিটির যারা দেখেন তারা সবাই দেখবেন বলে আশা করি, মানে এটার মধ্যে সেই ফিচার আছে তারা দেখবেন। কিন্তু ইউটিউবের যারা মানে নাটক দেখেন তারাও দেখছেন এবং তারা বিভিন্নভাবে কমেন্ট, অ্যাপ্রিসিয়েশন ইত্যাদি করছেন। আমি নিজেও অবশ্য গতকালকেই দেখতে চেয়েছিলাম, কিন্তু নানা ধরনের সার্ভার জটিলতার কারণে আমি কোনোভাবেই কানেক্ট করতে পারছিলাম না। হয়তো দেখে ফেলবো, আমারও দেখার ইচ্ছা আছে। কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনি একটু আগে এই চরিত্র বিশ্লেষণের ক্ষেত্রে একটা কথা বলছিলেন যে আপনার একটা স্ট্রাগল পিরিয়ড থাকে এবং তারপরে সেটা থেকে ওভারকাম হয়ে নানা ধরনের এই গল্পটা আগায়। আমি শুধুমাত্র এই কাজটা না, অন্যান্য অনেক কাজই দেখেছি আপনার সব চরিত্রের মধ্যে একটা দারুণ স্ট্রাগল পিরিয়ড থাকে। এটা আসলে কেন? এটা প্রত্যেক নির্দেশকই আলাদা করে আপনাকে চয়েস করেন এটার জন্যই যে আচ্ছা স্ট্রাগল পিরিয়ডটা মনোজকে দিয়ে করালে ভালো লাগবে? লাইক স্ট্রাগল পিরিয়ড সব ক্যারেক্টার সব মানুষেরই তো থাকে, এবং কিন্তু মানে আমি বুঝতে পারছি না যে ডিরেক্টররা আমাকে স্ট্রাগলিং ক্যারেক্টার করার জন্য চুজ করছে কিনা, এটা জিজ্ঞেস করেছে। রাইট, এটা করছি নাকি আপনি এটাতে ভালো? যে কোনো ক্ষেত্রে স্ট্রাগলে কোনো চরিত্র থাকলে আগে আপনাকে চিন্তা করে যে মনোজকে দিয়ে আমি স্ট্রাগল মানে স্ট্রাগলিং নয় এরকম চরিত্রও বেশি করেছি, মানে নাটকে এরকম অনেক করা হয়েছে। হ্যাঁ, যে স্ট্রাগলিং না, তবে হ্যাঁ এটা তো মজা, মানে এইটা তো ক্যারেক্টারের ডাইমেনশন ক্রিয়েট করে, যে স্ট্রাগল তারপরে আরেকটা লেয়ার, এবং সেই ধরনের ক্যারেক্টার যদি ডিরেক্টর আমাকে দেন তাহলে আমি মনে করি যে তারা আমাকে ভরসা করছেন, হ্যাঁ, এই বিভিন্ন লেয়ারের ক্যারেক্টার প্লে করানোর জন্য। আপনি অনেক কাজ করেন এবং সেটি আমার কাছে যেটি মনে হয় গোছানো, মানে এমনও মনে হচ্ছে কি যে এই কাজটি এখন পর্যন্ত আমি করতে পারিনি, আমার খুব করার ইচ্ছা, এই চরিত্রটি করার ইচ্ছা। এইরকম কোনো নির্দিষ্ট চরিত্র বা কোনো কাজের বিষয়ে আমার মাথায় নেই যে ওই ক্যারেক্টার করতে। অনেক ধরেন প্লে বা নভেল পড়ার সময় অনেক ক্যারেক্টার মাথার মধ্যে থেকে যায়, সেগুলো আছে, কিন্তু ওটাতে যে অভিনয় করতে হবে এরকম কখনো মনে হয়নি। আমি ক্যারেক্টারটা আসার পরে বা একটা স্ক্রিন প্লে পড়ার পরে তখন আমি বুঝতে পারি যে আই এম লাভিং ইট অর নট। আমরা একটা আমাদের পর্ব থাকে যাহা বলিব মিথ্যা বলিব, ওইটাতে একটু যেতে চাই আজকে। আসলে মিথ্যা বলবো? হ্যাঁ, পুরোটাই মিথ্যা বলতেই হবে। ওকে, রঙিলা কিতাব, এখানে প্রশ্ন তো নাই। এটার ধরনটা হচ্ছে, আচ্ছা আপনি যেহেতু এটা প্রথম, বিষয়টা হচ্ছে যে আমরা যে কোনো ধরনের শব্দ উচ্চারণ করব, একটা বাক্য বলতে পারি, প্রশ্ন বলতে পারি, যেটাই বলি এটা নিয়ে আপনি একটা মিথ্যা বলবেন। ধরেন আমি একটা রঙিলা কিতাব শব্দ বললাম, এই শব্দটা আপনার কাছে কি মিথ্যা আছে সেটা আপনি আমাদেরকে জানাবেন। ইটস ফান পার্ট। ওকে, রঙিলা কিতাব আসলেই অনেক রঙিলা। আচ্ছা, অনম বিশ্বাস, খুব চঞ্চল। ইরেশ জাকের, একদমই কি বলবো যে ইন্ট্রোভার্ট। না না, হয় নাই আসলে, ইন্ট্রোভার্ট নাই, সরি অ্যাম্বিভার্ট আসলে। ইরেশ ভাই আসলে স্বাস্থ্য সচেতন নয়। আচ্ছা, পরিমণি, মিশুক না। মনোজ প্রামাণিক, প্রামাণিক খুবই কর্মঠ। ইমরান নূর, একদম অলস। দর্শক, দর্শক আপনাদেরকে কি বলবো যে শুভেচ্ছা না। বিজ্ঞাপন, বিজ্ঞাপনটা নিতেই হয় এই জন্য একদমই বিরক্তিকর না। আচ্ছা, ভোক্তা হিসেবে ইরেশ জাকের, গোছালো। পরিমণি, চুপচাপ। অনম বিশ্বাস, বেয়াদব। মনোজ প্রামাণিক, ভালো কি না, খুবই মানে অনেক হামবড়াই। আচ্ছা, রঙিলা কিতাব,
ফালতু, সন্ধ্যা নদী, শান্ত, ওটিটি, হ্যাঁ ইন্টারেস্টিং। মিথ্যা কি বলবো এটা নিয়ে? ঠিক আছে। চাকরি বাকরির বিষয় তো ভাই, ওটিটিতে ভালো কাজ হচ্ছে না এটাও বললে, মানে তার মানে উল্টাটাই হচ্ছে আর কি। আমরা না আসলে ভালো কাজ না, সবকিছু মাল্টি ডাইমেনশনাল, তো এটা একটা ইয়ে থেকে মানে ভালো খারাপ নিয়ে তো একটা, না না আমি বলছি মিথ্যাটা বলার ক্ষেত্রে। ও আচ্ছা, কোনো খারাপ, সব খারাপ কাজ হচ্ছে, সব খারাপ হচ্ছে, রাইট। সো আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, আপনি সবসময় ব্ল্যাক পরেন কেন এরকম? ও যে আপনাদের মতন তো আনফরচুনেটলি আমি তো স্লিম না, সো ব্ল্যাক পরলে মনে হয়, আমি যে একবার শুনেছিলাম যে একটু কালো লাগে, এই কালো পরলে একটু বেশি শুকনো লাগে এরকম কিছু? একটু মানে স্পেশালি স্ক্রিনে। তাই এর আগের আপনি যখন আমাদের আর এই আলস্যের বিষয়, কারণ অন্য রং পরলে হয় কি অনেক ম্যাচ করতে হয়, এটা করতে হয়। আচ্ছা। একবার কালো পরলে, কালোটা ইজ ভেরি সিম্পল, আচ্ছা, মানে এটা আর মোটামুটি আপনি কখনো ফুল ব্ল্যাক পরলে না খুব খারাপ লাগবে না দেখতে। না সেটা তো দেখতেই পাচ্ছি, ঘড়ি থেকে শুরু করে চশমা, জুতা সবকিছু। ও আচ্ছা, একটা জিনিস হচ্ছে একটু ভিন্ন কালারের। এটা আবার খুব ইন্টারেস্টিং। আমার কন্যা, এটা আমাদের সিনেমা আছে লর্ড অফ দ্য রিংস, ওটা ও সামহাও, আমি ওটা শয়তানি করে এটাকে লর্ড অফ দ্য রিংস, ওই রিংটা, রিং অফ পাওয়ার আছে না, যেটা ধ্বংস করতে যায়, কন্ট্রোল করে একটা মানুষকে, এটা পড়লে আমি ওটা বলতে বলতে আমার মেয়ে অ্যাকচুয়ালি এখন এটাকে লর্ড অফ দ্য রিংসই ডাকে। আমি কোথায় রেখে গেলে, বাবা তোমার লর্ড অফ দ্য রিংস রেখে গেছো তুমি এটা এখানে। আমাদের আর কিছু ইয়ে থাকে, আয়োজন থাকে। এই আয়োজনে সেটি আমরা, আপনি যেটি করেছিলেন চিঠি লেখার একটি পর্ব, সেটি আমরা আপাতত বাদ রেখেছি। ঠিক আছে, সেটি বিভিন্ন কারণ বলতে পরিবর্তিত সময়ের নানা প্রেক্ষাপটে। তবে এই সময়ে আমাদের দর্শকরা একটু মাঝে মধ্যে যেটি হয়েছে যে খুব বেশি অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং আমাদের পুরো সময়টাই তো একটু অস্থির। ফলে দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো ধরনের যদি বার্তা থাকে যে অস্থিরতা থাকতেই পারে যে কোনো সময় মধ্যে, অস্থির সময় দিয়ে যাচ্ছি তো, হ্যাঁ অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং পুরো ইন্ডাস্ট্রি, আপনাদের অনেকের কাজ দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল ইন্ডাস্ট্রির, ফলে এটি তো আসলে দিন শেষে রুজি পেশাগত জায়গা, সেটির উপরে অনেকেরই প্রভাব পড়েছে। কিন্তু আপনারা তো এখনও সেই দর্শকদের জন্যই কাজ করছেন, ফলে দিন শেষে তারা অস্থির হলে সবটুকুই নষ্ট হয়ে যাবে। সেটি যদি একটু তাদের উদ্দেশ্যে কিছু বলতেন। আমি বলবো যে অস্থিরতা যেহেতু আমরা অনুভব করছি, তো স্থির হয়ে আসলে একটু বোঝার প্রয়োজন আছে, সেটা ডান বাম, ইতিবাচক নেতিবাচক যে কোনো কিছুকেই। আর এখন প্রচুর স্ক্যাম হয় আর কি, নানান ধরনের স্ক্যাম হয়, সেটা অনলাইনে আরও বেশি হয়। আবার অনলাইন বা সোশ্যাল মিডিয়ার ওয়ার্ল্ড আর রিয়েল ওয়ার্ল্ড অনেক পার্থক্য আছে। সো এই ধৈর্যটা আশা করব দর্শকের কাছ থেকে বা প্রতিটা মানুষের কাছ থেকে। আমি কোনো পক্ষ বিপক্ষ কোনো কিছুই ভাবার আগে আসলে যথার্থতা পরীক্ষা করে দেখা বা বুঝতে চেষ্টা করা যে আসলেই কী হচ্ছে, সেটা যে কোনো দিকেই হতে পারে। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে অনেক আমাদের নিজের কাছের লোকদের সাথে অনেক ভুল বোঝাবুঝি হয়ে যায়, এবং আমরা হয়তো দূরের লোককে ভুল বোঝাতে তখন খুবই সহজ হয়ে যায়। এটাই তাদের কাছে বা আমার নিজের কাছে এটা আমার দাবি আর কি। হ্যাঁ, আমার ওটাই মনে হয় যে, আর একটা হচ্ছে যে একটা যে কোনো বিশাল কোনো ঘটনা, সেটা যদি ইতিবাচক ঘটনা হয়, সবসময় যে সব কিছু ভালো হবে সেটা না, এবং যে কোনো ইতিবাচক পরিবর্তনের একটা সময় লাগে। আমরা আশেপাশে সামাজিক মাধ্যম বলেন, সারাক্ষণই আমাদেরকেও উত্তেজিত করার একটা প্রচেষ্টা থাকে, কারণ না হলে আমরা কেন এনগেজ থাকবো। বাট এই উত্তেজনাটা যাতে আমাদের ব্যক্তি সত্তাকে যাতে অস্থির না করে তোলে, আমরা তো বিশুদ্ধ। আমার মানে এখন সাবর আমাদের ধর্মে, আমি যে ধর্ম অবলম্বন ইয়ে করি, সেখানে সাবর কথাটা আছে, পেশেন্স, ট্রাস্ট ইন গডস টাইমিং, দ্যাট হিল ডু দ্য রাইট, মানে উনি যেটা নির্ধারণ করে দিয়েছেন, ইফ ইউ বিলিভ দ্যাট ইউ শুড ট্রাস্ট অ্যান্ড দেন হ্যাভ পেশেন্স। আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট। এক বাক্যে দর্শকদের উদ্দেশ্যে রঙিলা কিতাব দেখার কোনো নিমন্ত্রণ জানাবেন কিনা? জি, অবশ্যই দর্শককে আমন্ত্রণ জানাতে চাই রঙিলা কিতাব দেখার জন্য। হইচইতে চলছে রঙিলা কিতাব, এবং অবশ্যই দেখবেন এবং আমাদেরকে জানাবেন কেমন লাগলো। হ্যাঁ, আমরা অনেক ট্রাই করেছি আপনাদেরকে একটা ভালো একটা কিছু দেওয়ার জন্যে, তো আমরা আশা করি যে ভালো লাগবে। হইচইতে আপনারা প্লিজ দেখার চেষ্টা করবেন।
আর যদি ভালো লাগে তাহলে তো আমরা খুবই খুশি হব। ধন্যবাদ ইরেশ জাকের, ধন্যবাদ মনোজ কুমার প্রামাণিক, আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন। আমরা কৃতার্থ আমাদের এই আয়োজনে আপনারা যুক্ত হয়েছেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা দুজন গুণী মানুষের সাথে কথা বলছিলাম। দিন শেষে একটি আবেদন কিন্তু আপনাদের প্রতি রয়েছে যে আপনারা আসলে এই কন্টেন্টগুলো দেখবেন। কন্টেন্টগুলো দেখলে আসলে এই মানুষগুলোর প্রতি শুধুমাত্র শ্রদ্ধা জানানো নয়, একই সাথে তাদের কাজের মূল্যায়নটা করা, সম্মানটা জানানো। দিন শেষে তারা আসলে কিন্তু মনে রাখেন যে তারা আসলে বাংলাদেশি এবং তারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। ফলে তাদের কাজকে যখন আমরা ভালোবাসবো, তাদের কাজকে যখন বেশি বেশি প্রমোট করব, তখন কিন্তু বাংলাদেশকে প্রমোট করা হয়। আর এই বাংলাদেশটা আমার, আপনার, সবার। এই বাংলাদেশটাকে নিয়ে আমরা সবাই এগিয়ে যেতে চাই। ভালো থাকবেন, দেখা হবে আগামী আয়োজনে।